প্রিয় শিক্ষার্থী, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদেই আছো। আমি গত ক্লাসে বেঞ্জিনের বিক্রিয়া আলোচনা করছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বেঞ্জিন যেহেতু রেজোনেন্স অংশগ্রহণ করে এবং বেঞ্জিনের এই রেজোনেন্সের কারণেই বেঞ্জিন বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। অর্থাৎ বেঞ্জিন অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া প্রদর্শন করে, আবার অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া প্রদর্শন করে। আমি এইটাও বলেছিলাম যে অ্যালকিন বা অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া, যেটি আমি গত ক্লাসে বেঞ্জিনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। আর যেটি অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া সেটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেঞ্জিন যে অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া প্রদর্শন করে সেটি আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে পারি। আর এই বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া যেটি এখন আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? ইলেকট্রোফাইলের সাহায্যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইলের বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। অর্থাৎ যে সকল বিকারক ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সমদ্বি বন্ধন গঠন করতে পারে, তাদেরকে বলে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন লাভিং গ্রুপ। তো গত ক্লাসে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও আমি শুরু করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে বেঞ্জিনের ক্ষেত্রে কয়েকটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, যেমন বেঞ্জিনের হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন এবং ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এগুলোর মধ্যে গত ক্লাসে আমি একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। আমি বাকিগুলো আজকে আলোচনা করব পর্যায়ক্রমে। আর শুরুতে বলে দেই যে এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্রশ্নে কিন্তু এগুলো পরীক্ষায় আসে, কাজেই ভালো করে বুঝতে হবে। তাইলে আমি দ্বিতীয় যেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। নাইট্রেশন, বেঞ্জিনের নাইট্রেশন কি তোমরা সংজ্ঞাটা শুনে নাও। বেঞ্জিনকে যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণ সহ 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া, সেখানে কি হয়? বেঞ্জিন অনুস্থিত একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, সেটি কিভাবে হয় তোমরা বিক্রিয়া লক্ষ্য করো।
দেখো বেনজিন এটা কিন্তু আসলে নাইট্রিক অ্যাসিড, এটা প্রকৃতপক্ষে HNO3। একটু কায়দা করে লেখা হয়েছে কেন? বিক্রিয়া বোঝানোর জন্য। আমরা সাধারণভাবে এইভাবে বলি যে এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, আমরা সংক্ষেপে এইভাবে বলি যে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোক্সিমূলকটা মিলে পানি হয়, আর এই নাইট্রোমূলকটা বেনজিন বলে এই প্রোটনকে অপসারণ করে এখানে প্রতিস্থাপিত হয়, ফলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার সমীকরণ। কিন্তু এই বিক্রিয়াটার কৌশল কি, মেকানিজম কি, যেটি সৃজনশীল প্রশ্নে গ নম্বরে আসে তোমাদের। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে আসলে হয় সেটাই মেকানিজম, বা ইংরেজি বলে মেকানিজম, বাংলায় বলে কৌশল। আর আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো 3টি ধাপে হয়। এই কৌশলটা 3টি ধাপ। আমি আবার 3টি ধাপ বলছি। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল বেনজিন বলে আকর্ষণ করবে, তৃতীয় ধাপে নিউক্লিওফাইল কর্তৃক বেনজিন বলে থেকে প্রোটন অপসারণ করবে এবং উৎপাদক সৃষ্টি হবে। তাহলে তোমরা এবার মেকানিজমের 3টা ধাপ দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো এখানে এই হাইড্রোক্সিমূলকের এই যে বন্ধনটা, এই বন্ধনটা ভেঙে যাবে এবং এখানে যেহেতু নাইট্রোজেন তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই কারণে অক্সিজেন এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে একাই নিয়ে যাবে। আর এখান থেকে একটা প্রোটন এসে এর সাথে যুক্ত হবে। যুক্ত হলে কি হবে? H2O হবে। আর এই বন্ধনটা যখন ভাঙবে, এখানে কিন্তু একজোড়া ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রন অক্সিজেন একা নিয়ে যায়, তখন এই নাইট্রোজেনের একটা ইলেকট্রন ঘাটতি হয়, তখন এরকম অবস্থা সৃষ্টি হয়। আর এখানে প্রোটনটা চলে যাওয়ার পরে এখানে হবে SO4H, এটা মাইনাস। এক্ষেত্রে এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। এটাকে বলা হয় নিউক্লিওফাইল। স্যার NO2 কে বলা হয় ইলেকট্রোফাইল? হ্যাঁ হ্যাঁ, এটার নাম হলো নাইট্রোমূলক। তো এই সরি, এখানে খেয়াল করো, আমরা যখন এইভাবে থাকে তখন বলি আমরা নাইট্রোমূলক, কিন্তু যখনই এরকম থাকবে তখন বলা হবে কিন্তু নাইট্রোনিয়াম আয়ন। এটার নাম কি? নাইট্রোনিয়াম আয়ন। যেহেতু ধনাত্মক যৌগমূলক, ধনাত্মক যৌগমূলকের ক্ষেত্রে ইয়াম উচ্চারণ হয়, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, কার্বনিয়াম, নাইট্রোনিয়াম, এইটাই ইলেকট্রোফাইল। আমরা এখন দেখবো, তাহলে এখানে তোমরা কিন্তু লিখবে যে প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি। এই ইলেকট্রোফাইল কি করবে? দ্বিতীয় ধাপে বেনজিন বলয়কে আক্রমণ করবে, সেটা দেখো। এই ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে আক্রমণ করবে। বেনজিন বলয় কেন আক্রমণ করবে? বেনজিন বলয়ের মধ্যে 3 জোড়া পাই ইলেকট্রন আছে। এই পাই ইলেকট্রন গুলো সঞ্চরণশীল, এগুলো সঞ্চরণ করতে পারে। দেখো তাহলে এইটা গিয়া এই বেনজিন বলয়ের পাই ইলেকট্রনকে আক্রমণ করলে এখানে 3 জোড়া পাই ইলেকট্রনের 1 জোড়া ইলেকট্রন নিয়ে এটি বেনজিনের এই কার্বনের সাথে সমদ্বি বন্ধন গঠন করবে। এই যে একটা সমদ্বি বন্ধন গঠন হলো, নাইট্রোজেনে কিন্তু এখন সমদ্বি বন্ধন গঠন করার জন্য ইলেকট্রন নেই। আমরা জানি সমদ্বি বন্ধন গঠন করার জন্য 1 জোড়া ইলেকট্রন প্রয়োজন। সেই 1 জোড়া ইলেকট্রন এই বেনজিন বলয় থেকে এদিকে যাবে, যাওয়ার কারণে এই বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘাটতি হবে।
সেটাকে আমরা এইভাবে লিখি, আংশিক বৃত্ত লিখি আমরা। এটা হলো পূর্ণ বৃত্ত, কিন্তু এখানে আংশিক বৃত্ত। আংশিক বৃত্ত লেখার মানেই হলো এখানে এক জোড়া পাই ইলেকট্রন সমদ্বিজ বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। আর এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, আমরা প্রয়োজনে দেখাই। এই হাইড্রোজেনটা সবসময় থাকে। এই যে যৌগ এটা কিন্তু দেখতে একটু জটিল। আবার এই পাই বন্ধনের একজোড়া ইলেকট্রন সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, এই জন্য এটার নাম সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। আবার কার্বনিয়াম আয়নও বলা হয় কোন কোন বোতলে। তাইলে দ্বিতীয় ধাপে সিগমা জটিল সৃষ্টি হয়। আমরা তৃতীয় ধাপে দেখব কি হয়। তোমরা এখানে খেয়াল করো, আমরা এটাকে বলছি নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা কি করবে, এখান থেকে একটা প্রোটন অপসারণ করবে। প্রোটন অপসারণ করলে কি হবে দেখো, তোমরা একটু এগুলো বুঝতে হবে। এখানে অনেকগুলো বিক্রিয়া, কিন্তু একটা বিক্রিয়া ভালো করে বুঝলে সবকটা বোঝা যায়। দেখো এই প্রোটনের এই হাইড্রোজেনটা H+ হিসেবে চলে যায়, তখন এই একজোড়া ইলেকট্রন আবার বেঞ্জিন বলয়ের মধ্যে প্রবেশ করবে। বেঞ্জিন বলয়টা তখন আবার পূর্ণবৃত্ত হবে ভিতরে, আর Na2 হয়ে যাবে। আর এই যে প্রোটনটা, এইটা আবার এর সাথে যুক্ত হয়ে পুনরায় সেই সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে যেটা শুরুতে ছিল, এবং এটি কিন্তু প্রোডাক্ট হয়ে যায় নাইট্রোবেঞ্জিন। আচ্ছা, আমি পরেরটা যাচ্ছি। নাইট্রেশন আমি শেষ করলাম। নাইট্রেশনের পরে হচ্ছে কি, সালফোনেশন। দেখো বেঞ্জিনকে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড, তোমরা মনে রাখবে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড এর মিশ্রণকে বলা হয় ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলা হয়। বেঞ্জিনকে যখন এই ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হয়, তখন বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এটার নাম কি, বেনজিন সালফোনিক অ্যাসিড। এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হওয়া, এই বিক্রিয়াটিকে বলা হয় বেনজিনের সালফোনেশন। তাহলে বেনজিনের সালফোনেশন কাকে বলে, সংজ্ঞাটা তোমরা শুনো। বেনজিনকে যখন ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হয়, তখন বেনজিন অণুর একটি হাইড্রোজেন পরমাণু একটি সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বেনজিনের সালফোনেশন বলা হয়। এক্ষেত্রে লক্ষ্য করো, এই মূলকটার নাম সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলক মনে রাখবে, সালফোনিক অ্যাসিড মূলক। এই যে এই সালফোনিক অ্যাসিড মূলক থাকার কারণে এটার নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন এটার মেকানিজম কি, কৌশল কি, সেটি লক্ষ্য করো।
এখানে প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে দেখো দেখো এক্ষেত্রে আমি আগেই বলেছি যে প্রথম ধাপে সবসময় ইলেকট্রোফাইল তৈরি হবে। এই ইলেকট্রোফাইলটা তৈরি হবে দুই অণু সালফিউরিক অ্যাসিডের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে। এইটাও সালফিউরিক অ্যাসিড, এইটাও সালফিউরিক অ্যাসিড। আমি কাদা করে লিখেছি বিক্রিয়া বোঝার জন্য। এই দুই অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হবে। বিক্রিয়ার ফলে কি হয় দেখো, এখানের হাইড্রোজেন মূলকটা বের হবে আর এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যাবে, গেলে কিন্তু পানি হয়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটু জটিল মনে হবে। এই হাইড্রোজেন মূলকটা আর এখান থেকে একটা হাইড্রোজেন গেলে পানি হয়। এই পানির সাথে আবার এখানে আরেকটা প্রোটন গিয়ে যুক্ত হয়, এই প্রোটনটা গিয়ে আবার যুক্ত হবে এর সাথে। তাইলে হাইড্রোজেন মূলকের সাথে এদিক থেকে একটা প্রোটন যাবে, এদিক থেকে একটা প্রোটন যাবে, গেলে কি হয় দেখো, প্রথমত এখান থেকে একটা হাইড্রোজেন যখন চলে যাবে তখন SO4H এইটা হবে, হাইড্রোজেন সালফেট আয়নটা হবে। একটা প্রোটন সরে গেলে আমরা এটাকে বলি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, এটা কেন নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল কাকে বলে? যে সকল বিকারক ধনাত্মক কেন্দ্রে আক্রমণ করবে এবং ইলেকট্রন দান করে সমদ্বি বন্ধন গঠন করবে। ইলেকট্রোফাইলের ঠিক বিপরীত সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এটার ইংলিশ হচ্ছে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস মানে ধনাত্মক চার্জ, অর্থাৎ ধনাত্মক কেন্দ্রের দিকে যারা আকর্ষণ করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এটা নিজেই নেগেটিভ চার্জ, তাহলে এটা যাবে পজিটিভ চার্জের দিকে, ধনাত্মক কেন্দ্রের দিকে যাবে। ধনাত্মক কেন্দ্রে গিয়ে এখান থেকে এক জোড়া ইলেকট্রন দান করে সমদ্বি বন্ধন গঠন করবে। আচ্ছা, এইটা নিউক্লিওফাইল হবে। এরপরে কি হবে? আমি বলছিলাম যে এই H ওর সাথে এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন গেলে হাইড্রোনিয়াম আয়ন হবে, H3O+। এটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। আর কি হবে এখান থেকে দেখো, তাইলে ওই চলে গেলে এই চলে গেলে এখানে SO3 থাকবে। এটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল। তাইলে প্রথম ধাপে একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হলো। আসলে প্রথম ধাপে কিন্তু নিউক্লিওফাইলও সৃষ্টি হয়। আমরা নিউক্লিওফাইলের কথাটা অবশ্য বলি না, সাধারণত আমরা ইলেকট্রোফাইলটাই বলি, যেহেতু আমরা ইলেকট্রোফাইলিক প্রতিস্থাপন পড়াচ্ছি এই জন্য আমরা সাধারণত ইলেকট্রোফাইলের কথাটাই বলি। কিন্তু তোমরা মনে রাখবে যে প্রথম ধাপে ইলেকট্রোফাইলের পাশাপাশি নিউক্লিওফাইলই হবে এবং ইলেকট্রোফাইলটা দ্বিতীয় ধাপে গিয়ে অংশগ্রহণ করবে বিক্রিয়ায়, আর নিউক্লিওফাইলটা তৃতীয় ধাপে বিক্রিয়া অংশগ্রহণ করবে। আমরা এখন দ্বিতীয় ধাপ দেখবো কিভাবে বিক্রিয়া করে। তোমরা এই যে এখানে যে তিনটা প্রোডাক্ট হইলো তার মধ্যে এই তিনটা প্রোডাক্ট তোমাদের মনে রাখতে হবে। একটা বাইসালফেট আয়ন হচ্ছে, একটা হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে, একটা সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে। এখানে এটাই ইলেকট্রোফাইল, এর মধ্যে পজিটিভ চার্জ থাকে। এই তিনটাকে তোমাদের খেয়াল রাখা লাগবে। তাহলে দ্বিতীয় ধাপে কি হবে? বেঞ্জিন বলে আক্রমণ করবে। এটা এখানে আক্রমণ করবে। আক্রমণ করলে কি হয়? আগের মতো এখান থেকে এক জোড়া ইলেকট্রন নিয়ে সমদ্বি বন্ধন গঠন করবে। তো এই ইলেকট্রন যখন এদিকে নিবে তখন এর নিজের মধ্যে কিন্তু একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে। এখান থেকে এক জোড়া ইলেকট্রনের একটা ইলেকট্রন এর নিজে কিন্তু শেয়ার করবে এখান থেকে নিয়ে, এই জন্য একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আর এখানে হাইড্রোজেনটা আছে, এটা আমরা দেখাই এখন। আর এখানে যেহেতু তিন জোড়া থেকে এক জোড়া ইলেকট্রন এখানে চলে যায় সিগমা বন্ধনে, এই জন্য এখানে এক জোড়া ইলেকট্রন ঘাটতি হয়। ঘাটতির কারণে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি সিগমা জটিল। তাহলে দ্বিতীয় ধাপে কি হইলো? সিগমা জটিল সৃষ্টি হইলো। এবার তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে কি হবে? এই তৃতীয় ধাপে
এবার এই প্রোটনটা অপসারণ হবে, কার দ্বারা অপসারণ হবে? নিউক্লিওফাইল দ্বারা হবে, SO4H। এই প্রোটনটা যদি এর সাথে যুক্ত হয় এটা সালফিক অ্যাসিড হয়ে যাবে, আর এইটা এই নেগেটিভ চার্জটা থেকে গেছে। এক্ষেত্রে অন্যান্য বিক্রিয়াগুলো যে একটু ব্যতিক্রম, এখানে আরেকটা ধাপে বিক্রিয়া হবে। আরেকটা ধাপে কিরকম বিক্রিয়া হবে দেখো, এই যে এইটা তোমরা প্রথম ধাপে দেখেছো হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হয়, H3O+। এখান থেকে একটা প্রোটন এখানে যাবে, প্রোটন যদি এখানে যায় এরকম হবে, আর এটা তখন প্রোটনটাকে অপসারণ কি হবে? পানির অণু সৃষ্টি হবে। এইটাই হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে আমি এর পরের বিক্রিয়া যাচ্ছি, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বেনজিনকে অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড অর্থাৎ লুইস অ্যাসিড এর উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে যথাক্রমে অ্যালকাইল বেনজিন অথবা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলা হয়। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দু প্রকার, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আবার আমি নাম দুইটা বলছি, একটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমি প্রথমে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আলোচনা করব মেকানিজম সহ, তোমরা বোর্ড লক্ষ্য করো। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার আমি আগে সমীকরণটা লিখি, পরে সংজ্ঞাটা বলবো। তাহলে তোমরা দেখো এখানে বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। এটা হচ্ছে সাধারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে উদাহরণ। অ্যালকাইল হ্যালাইডের একটা সাধারণ উদাহরণ হচ্ছে কি মিথাইল ক্লোরাইড। এটা ইথাইল ক্লোরাইড হতে পারে, মিথাইল ব্রোমাইড হতে পারে,
বিক্রিয়া একই ধরনের। এখানে যদি ইথাইল ক্লোরাইড হয় ইথাইল বেঞ্জিন, এখানে যদি ইথাইল ব্রোমাইড হয় এখানে হাইড্রোজেন ব্রোমাইড হবে। এখন সংজ্ঞাটা কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে? বেনজিনকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড অর্থাৎ লুইস অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করালে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়। যেমন এটি লিখলাম, দেখো এটি হচ্ছে সাধারণ বিক্রিয়া আর এটিকে বলে নির্দিষ্ট বিক্রিয়া অর্থাৎ উদাহরণ। তোমাদেরকে সাধারণ বিক্রিয়া বুঝতে হবে, উদাহরণটা বুঝতে হবে। কারণ সাধারণ বিক্রিয়া যেমন অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালকাইল মূলকটা যে কোনোটা হতে পারে, মিথাইল ইথাইল প্রোপাইল হতে পারে, হ্যালোজেন এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। কাজে তোমাদের সাধারণ বিক্রিয়াটা যদি তুমি বুঝতে পারো, সাধারণ বিক্রিয়াটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার শিখা, আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের প্রয়োগ। এইটা সবসময় তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখন আমি কৌশল আলোচনা করব। এই যে বিক্রিয়াটা আমি দিলাম, অর্থাৎ বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে মিথাইল বেনজিন উৎপন্ন। এই মিথাইল বেনজিনকে টলুইনও বলা হয়। এই যে টলুইন বা মিথাইল বেনজিন উৎপন্ন হয়, এটার কৌশল কি, মেকানিজম কি, সেটি লক্ষ্য করো। সেটি আমি 3 ধাপে এখন দেখাচ্ছি। আমি বলছি এটাকে সিগমা জটিল বলা হয়। তৃতীয় ধাপে এই যে নিউক্লিওফাইল হয়, প্রথম ধাপে নিউক্লিওফাইল এখানে একটা প্রোটন অপসারণ করবে, বেনজিন বলে থেকে প্রোটন অপসারণ করে মিথাইল বেনজিন তৈরি করবে, এবং এই প্রোটনটা এখান থেকে সিএল মাইনাসটাকে নিয়ে এই সিএল হিসাবে বের হয়ে যাবে, আর এই সিএল মাইনাসটাকে ত্যাগ করে সেই পূর্বের অবস্থায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ফিরে যাবে। তাহলে এইভাবে 3 ধাপে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া সংঘটিত হয়। আমরা এরপরে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এইটার নাম হইলো অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড, এই মূলকটাকে বলা হয় অ্যাসাইল মূলক। এটা অ্যাসাইল হ্যালাইড। এগুলো তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এটার নাম কি? অ্যাসাইল মূলক। কিন্তু আর সিও এখানে যদি প্লাস চার্জ থাকে, অ্যাসাইলিয়াম আয়ন, আয়ন। দেখো ধনাত্মক চার্জ থাকলে ওই ইয়াম উচ্চারণ হবে, অ্যাসাইলিয়াম আয়ন, আর এটা অ্যাসাইল মূলক। দেখো তাহলে বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়ামের উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেনটা এই হ্যালোজেনের সাথে যুক্ত হবে, আর এই মূলকটা বেনজিন বলে ঢুকবে। তাহলে কি হয়? এটার নাম অ্যাসাইল বেনজিন। এটার নাম কি? অ্যাসাইল বেনজিন। এই যে অ্যাসাইল মূলক থাকার কারণে অ্যাসাইল বেনজিন। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে সংজ্ঞাটা আমি বলছি, তোমরা শোনো। বেনজিনকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইডের উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই অ্যাসাইল বেনজিনটাকে কিন্তু আবার অ্যারোমেটিক কিটোনও বলা হয়। অ্যাসাইল বেনজিন বা অ্যারোমেটিক কিটোন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে
আবিষ্কারকের নাম অনুসারে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বলা হয়। এর মেকানিজম কি এটি দেখো। প্রথম ধাপে আমি একটা তোমাদের নির্দিষ্ট উদাহরণ দিতে পারি, আবার এখানেও এইভাবে দেখাইতে পারি, অসুবিধা নাই। ধরো RCOX, এখানে Cl মনে করলে আমরা এটাকে বলবো অ্যাসাইল ক্লোরাইড। এটার নাম কি? অ্যাসাইল ক্লোরাইড। এই অ্যাসাইল ক্লোরাইডের সাথে আগে ওই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে, এখানে এটা চলে যাবে, এটা হবে অ্যাসাইলিয়াম আয়ন। দ্বিতীয় ধাপে কি হবে? এটা বেঞ্জিন বলে আক্রমণ করবে। বেঞ্জিন বলে কিন্তু অ্যাকচুয়ালি পাই ইলেকট্রনকে আক্রমণ করে। এই যেটাকে বলা হয় সিগমা জটিল। তৃতীয় ধাপে কি হবে? এই যে নিউক্লিওফাইল কর্তৃক প্রোটন অপসারণ হবে। এগুলো কিন্তু একটা বুঝলে আর সবগুলো বোঝা যায়, সূত্র একই রকম। তাইলে এই নিয়ে আমাদের যে প্রতিস্থাপন বিক্রিয়া পড়ানোর কথা ছিল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন সবগুলো বিক্রিয়া আলোচনা করা হলো। এখন সর্বশেষ পরীক্ষায় আসে যে তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো, আমি প্রশ্নটা বোর্ডে লিখবো না, সময় শেষ পর্যায়ে। প্রশ্নটা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া এবং হ্যালোজেনেশন বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার হয় কেন ব্যাখ্যা করো। প্রশ্নটা আমি আবার বলছি, ফিডেলক্রাফট বিক্রিয়ায় এবং হ্যালোজেনেশন বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস ব্যাখ্যা করতে হবে। প্রথমত হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার হয়, দ্বিতীয় হচ্ছে অনাদ্র কেন ব্যবহার হয়, আদ্র কেন ব্যবহার করা হবে না। এটার উত্তরটা তোমাদের জানা, সামান্য একটু অজানা, আমি বলে দেই। প্রথমত হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর কাজ কি? ইলেকট্রোফাইল তৈরি করা। এর আগের সবকটা বিক্রিয়ার ভিতরে দেখেছো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়া ইলেকট্রোফাইল তৈরি হয়নি। তাহলে অ্যালুমিনিয়াম আমি সেগুলো দেখাবো না, তোমরা হাজারিন আগের বইতে প্রশ্নটা দেয়া আছে, উত্তরও দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি মূল কথা যেটুকু বেশি দরকার সেটা বলছি। তাইলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে মিথাইল কার্বনিয়াম আয়নটা তৈরি করে, অ্যাসাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যাসাইলিয়াম আয়নটা তৈরি করে, যেটা ইলেকট্রোফাইল। হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্ষেত্রে ক্লোরোনিয়াম আয়নটা তৈরি করে, যেটা Cl+। এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। এখন প্রশ্ন হচ্ছে অনাদ্র কেন ব্যবহার করা হয়। এটার উত্তর হচ্ছে যদি আমরা আদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, আদ্র মানে কি সেখানে পানি থাকে, পানি যদি থাকে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl হয়ে যায়, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে না। আমি বিক্রিয়াটা দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি পানি থাকে, অর্থাৎ আর্দ্র যদি হয়, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে পানি বিক্রিয়া হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl হবে, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে থাকছে না। যদি না থাকে তাহলে এটা কিভাবে ইলেকট্রোফাইল তৈরি করবে? এই কারণেই ফিডেলক্রাফট বিক্রিয়া এবং হ্যালোজেনেশন বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।
সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।